বন্ধুরা, আমি এখন অবস্থান করছি সেই ঐতিহাসিক সোমপুর বিহার অর্থাৎ পাহাড়পুর বৌদ্ধবিহারে অবস্থান করছি। আমি আজকে আপনাদেরকে এই পুরো সম্পূর্ণ পাহাড়পুর বৌদ্ধবিহার ঘুরে ঘুরে দেখাবো এখানে কি আছে, কেমনভাবে এখানে আসবেন, কি করে আসবেন এবং এখানে এসে কী কী আপনারা দেখতে পাবেন। এই বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। আজ আমার গন্তব্য উত্তর বাংলার বিস্তীর্ণ সমতলে, যেখানে ধান ক্ষেতের ঢেউ বাতাসে দুলে ওঠে। সেখানে একসময় ছিল এক মহিমান্বিত জ্ঞান নগরী। আজ সেখানে নীরবতা, ভাঙা ইট আর ইতিহাসের দীর্ঘশ্বাস। কিন্তু একদিন এখানেই জীবন ছিল, আলো ছিল, জ্ঞানের প্রবল স্রোত ছিল। সেই স্থানই আজ আমাদের কাছে পরিচিত পাহাড়পুর বৌদ্ধবিহার নামে। এটি কেবল একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, এটি একটি সময়ের প্রতিচ্ছবি, একটি সভ্যতার মস্তিষ্ক, একটি আত্মার যাত্রাপথ, যেখানে মানুষ জ্ঞানকে খুঁজেছে, আত্মাকে বিশ্লেষণ করেছে এবং শিল্পের মাধ্যমে জীবনকে ব্যাখ্যা করেছে। আজকে সরকারি ছুটি ছিল, তো এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত তাকে অনুরোধ করে আজকের দিনে যাওয়ার একটা ব্যবস্থা করলাম আমরা যারা ছিলাম এখানে। তো আমরা এখন প্রবেশ করছি। অনেক দূর থেকে আসা, যদি না দেখতে পাই তাহলে কেমন লাগে, তাই তো যাওয়া হচ্ছে। এটা হচ্ছে প্রবেশদ্বার, আমরা প্রবেশ করছি। প্রবেশ করতেই ঠিক ডান পাশে জাদুঘর। আজকের পাহাড়পুর শান্ত, বিস্তীর্ণ, প্রায় ধ্যানমগ্ন, কিন্তু এর নীরবতার নিচেই লুকিয়ে আছে এক সময়ের তীব্র গতিশীলতা। প্রায় 1200 বছর আগে এখানে ছিল এক জ্ঞান কেন্দ্র, যেখানে দিনের প্রতিটি মুহূর্ত ছিল সক্রিয়, চিন্তা, শিক্ষা, তর্ক, ধ্যান আর সৃজনশীলতার এক নিরবিচ্ছিন্ন প্রবাহ। কিন্তু ইতিহাস কখনো সরল রৈখিক নয়। রাজনৈতিক পরিবর্তন, সামাজিক রূপান্তর এবং সময়ের ক্ষয়ে এই মহাবিহার ধীরে ধীরে বিলীন হয়ে যায়। মাটি ঢেকে দেয় তার অস্তিত্ব, আর মানুষ ভুলে যায় তার নাম। তবু ইতিহাসের এক অদ্ভুত বৈশিষ্ট্য আছে, সে সম্পূর্ণ হারায় না, সঠিক সময়ের অপেক্ষায় থাকে। বিংশ শতাব্দীতে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে সেই হারানো জ্ঞাননগরী আবার ফিরে আসে। আমার পেছনেই ঠিক এই পাহাড়পুর বৌদ্ধবিহার। আমি এসেছি, প্রচণ্ড রোদ এখন, এই রোদের ভেতরে কষ্ট করে হাঁটছি, কারণ এই যে জায়গাটার অনুমতি পেয়েছি যে আজকে কপালে ছিল যে এটা দেখব, এটাই সব থেকে বড় ব্যাপার। এই যে বিস্তীর্ণ রাস্তা, এবং আমি এগোতে থাকছি, দেখি কি হয়। আমি চেষ্টা করছি আপনাদের পুরো চত্বরটা ঘুরিয়ে দেখানোর জন্য। এদিক দিয়ে রাস্তাটা শুরু হয়েছে, আমি ঠিক ডান পাশ দিয়ে ঢুকেছি, ডান পাশ দিয়ে ঢুকে বাম দিক দিয়ে আমি বের হব। তো এইটা হচ্ছে, ধর আমি হাঁটছি এই রাস্তা দিয়ে, কি অসাধারণ, মানে কত হাজার বছর আগের ঐতিহ্য, কত পোক্ত এবং কত নিদর্শনময়, কত সুন্দর। ওইখানে রিসর্ট আছে, তো দিয়ে শুরু হয়েছে রাস্তাটা ঠিক এইভাবে। অষ্টম শতাব্দীর বাংলা ছিল রাজনৈতিকভাবে সুসংগঠিত এবং সাংস্কৃতিকভাবে উন্মুক্ত। এই সময় পাল সাম্রাজ্যের শাসন প্রতিষ্ঠিত হয়। এই সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শাসক ধর্মপাল শুধু একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন জ্ঞান ও ধর্মের পৃষ্ঠপোষক। তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় সোমপুর মহাবিহার, যা পরে পাহাড়পুর বৌদ্ধবিহার নামে পরিচিত হয়। এই বৌদ্ধবিহার প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি বৃহৎ দর্শন কাজ করছিল, জ্ঞানকে কেন্দ্র করে একটি সামাজিক সমাজ গড়ে তোলা, যেখানে ধর্ম কেবল বিশ্বাস নয়, বরং বিশ্লেষণ এবং অনুশীলনের বিষয়। তারা একটা জিনিস দেখতে পারবেন, এই পাহাড়পুর বৌদ্ধবিহারের ইট,
এটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহারের মূল যে অংশটা সেটা। এখানে হয়তো বৌদ্ধরা অবস্থান করতেন এবং ভেতরে হয়তো একটু মন্দির টাইপ কিছু আছে, এবং এটার যে গাঁথনি সেটার সাথে একটি পাথর আমরা দেখতে পাচ্ছি দূরে। এই পাথর দিয়েই হয়তো এটাকে গেঁথেছে। এবং আমি যদি আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই এর কারুকার্য, এবং এই যে বিল্ডিংটা যে ধরে রেখেছে সেটা কিন্তু এই পাথরগুলো। এটা হয়তো জলের লাইন ছিল, জল বের করার একটা ফুটোও আছে এখানে। পাহাড়পুর কোনো বিচ্ছিন্ন প্রতিষ্ঠান ছিল না, এটি ছিল এক বৃহৎ জ্ঞান নেটওয়ার্কের অংশ। এই জ্ঞান নেটওয়ার্কে অন্তর্ভুক্ত ছিল নালন্দা মহাবিহার, বিক্রমশিলা মহাবিহার। এই কেন্দ্রগুলো পরস্পরের সাথে যুক্ত ছিল শিক্ষার্থী শিক্ষক জ্ঞানের বিনিময়ের মাধ্যমে। এটি ছিল এক ধরনের প্রাচীন গ্লোবাল ইউনিভার্সিটি সিস্টেম, যেখানে জ্ঞান কোনো নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ঠিক পাশেই হয়তো একটি কুয়া আছে। এখানে একটা কূপ, কূপে পানি আছে, ব্যাঙ আছে। এই হচ্ছে একটা কুয়া। কুয়াতে এটা হয়তো বড়শি পেতে রেখেছে কেউ। এই যে কিছু একটা বিঁধেছে। ইট। পাহাড়পুর বৌদ্ধবিহারের স্থাপত্য কেবল নান্দনিক নয়, এটি একটি দার্শনিক গঠন। বর্গাকার প্রাঙ্গণ, প্রায় 275 মিটার বাই 275 মিটার, চারপাশে 177টি ভিক্ষুক কক্ষ, একটি প্রধান প্রবেশদ্বার উত্তর দিকে। এই বর্গাকার পরিকল্পনা বৌদ্ধ দর্শনের সমতা ও সাম্যের প্রতীক। যে পাহাড়পুর বৌদ্ধবিহারের যে উপরের চূড়া, এখানে উঠে একটা বাচ্চা পড়ে যে মারা যায়, যার কারণে এটা এখন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। মানে তখন থেকে বন্ধ করা হয়েছে যে যেন কোনো মানুষ মূল যে খণ্ডটা সেখানে প্রবেশ করতে না পারে। এটা একদিকে ভালো, কারণ যত মানুষ ওখানে প্রবেশ করবে তত ওই জিনিসটা ক্ষয় হতে থাকবে এবং নষ্ট হতে থাকবে। এটা একদিকে ঠিক, কিন্তু এবং এটা আসলে সত্যিকার অর্থে একটা চমৎকার পর্যটন কেন্দ্র হয়ে গেছে, কারণ এখানে মানুষ আসে, এই পাহাড়পুর বৌদ্ধবিহার দেখতে মানুষ আসে, এবং এটা রক্ষণাবেক্ষণও খুব চমৎকার করে করছে এনারা। তো টিকিট মূল্যও আপনার 30 টাকা টিকিট মূল্য দিয়ে আপনি সুন্দর করে এখানে প্রবেশ করতে পারবেন, এবং এই যে সৌন্দর্য, এই অবারিত সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। আমার কাছে ভালো লেগেছে। এইরকমভাবে যদি প্রত্যেকটা প্রত্নতাত্ত্বিক জায়গা যদি আপনার হচ্ছে এই সংরক্ষণ করে, তাহলে কিন্তু আর কোনো কথাই থাকে না, তাহলে আর কোনো ব্যাপারই থাকে না। সবগুলো কিন্তু বাংলাদেশ শুধু পর্যটন কেন্দ্র আর পর্যটন কেন্দ্র হয়ে যাবে। এটা চমৎকার। মাঝখানে অবস্থিত মন্দিরটি একটি ক্রুশাকৃতির পরিকল্পনায় নির্মিত। এটি স্তরে স্তরে উপরে উঠেছে, যা প্রকৃতিভাবে মানুষের আধ্যাত্মিক ও জ্ঞানগত আরোহণকে নির্দেশ করে। এই স্থাপত্যে একটি বিষয় লক্ষণীয়, এটি বাহিরের দিকে যেমন বিস্তৃত, তেমনি ভেতরের দিকেও গভীর। এটি যেন একসঙ্গে সমাজ এবং আত্মার প্রতিফলন। পাহাড়পুর ছিল একটি জীবন্ত বিশ্ববিদ্যালয়। এখানে শিক্ষা ছিল কেবল তথ্য আহরণ নয়, এটি ছিল প্রশ্ন, বিশ্লেষণ এবং উপলব্ধির প্রতিক্রিয়া। এখানে পড়ানো হতো বৌদ্ধ দর্শন, হেতুবিদ্যা, ব্যাকরণ ও ভাষাতত্ত্ব, চিকিৎসাশাস্ত্র এবং নৈতিক দর্শন। শিক্ষার্থীরা শুধু শিখত না, তারা তর্ক করত, বিতর্ক করত, নতুন ধারার সৃষ্টি করত। একটি দৃশ্য কল্পনা করো, একজন ভিক্ষুক প্রশ্ন করছে আত্মা কি স্থায়ী, আরেকজন যুক্তি দিয়ে বলছে সব কিছুই অনিত্য।
এই বিতর্কই ছিল তাদের শিক্ষার মূল মন্ত্র। যে দিক দিয়ে প্রবেশ করেছিলাম তার উল্টো দিক দিয়ে বের হচ্ছি। আপনাদেরকে পুরোটা মন্দির ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। এখন টানা রোদ, একটু কষ্ট হচ্ছে এবং আমিও দেখছি, এগুলোকে স্পর্শ করে দেখছি, এগুলো ঘ্রাণ নিয়ে দেখছি। সত্যি এই স্থানগুলো অসাধারণ। যদিও এটি একটি বৌদ্ধবিহার, তবু এর জীবন ছিল বহুমাত্রিক। ভিক্ষুকরা শুধু ধর্মচর্চা করতেন না, তারা কৃষিকাজ, চিকিৎসা, সমাজসেবা এবং জ্ঞান প্রচারেও যুক্ত ছিলেন। এই বিহার আশেপাশের সমাজের সাথে একটি জৈব সম্পর্ক গড়ে তুলেছিল। এটি ছিল একটি জীবন্ত কমিউনিটি, যেখানে মানুষ সেবা পেত এবং ভিক্ষুকরা তাদের জ্ঞান আহরণ করত। পাহাড়পুরের দেয়ালে যে টেরাকোটার ফলকগুলো পাওয়া যায়, সেগুলো এই স্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এই ফলকগুলোতে দেখা যায় গ্রামীণ জীবনের দৃশ্য, নারী পুরুষের সামাজিক ভূমিকা, ধর্মীয় কাহিনী এবং প্রাণী জগতের বিস্তীর্ণ বর্ণ। এগুলো আমাদের জানায় এই সমাজ ছিল বৈচিত্র্যময়, সৃজনশীল এবং জীবনমুখী। 12শো শতাব্দীর পর থেকে এই বিহারের গুরুত্ব কমতে থাকে। কারণগুলো ছিল জটিল: রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন, বৌদ্ধ ধর্মের অবক্ষয়, নতুন ধর্মীয় ও সামাজিক কাঠামোর উত্থান। ফলে এই বিহার পরিত্যক্ত হয়ে পড়ে, সময়ের সাথে সাথে এটি মাটির নিচে হারিয়ে যায়। আপনাদেরকে একটি কথা বলতে চাই যে জীবনে একবার হলেও এই পাহাড়পুর বৌদ্ধবিহারে আসেন। কারণ হচ্ছে এই যে প্রত্নতাত্ত্বিক স্থান, এই স্থানটা যদি না দেখতে পারেন তাহলে জীবন বৃথা। আমি আপনাদেরকে বলবো জীবনে একবার হলেও এই পাহাড়পুর বৌদ্ধবিহার দেখতে আসবেন। এই অসামান্য ঐতিহ্যের গুরুত্ব বিবেচনায় ইউনেস্কো 1985 সালে এটিকে বিশ্বের ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। এটি প্রমাণ করে যে পাহাড়পুর শুধু বাংলাদেশের নয়, সমগ্র মানব জাতির ঐতিহ্য। আজও এই বিহার টিকে আছে, কিন্তু ঝুঁকির মধ্যে। ইটের ক্ষয়, জলাবদ্ধতা, পরিবেশগত পরিবর্তন, পর্যটকের চাপ। সংরক্ষণ এটি একটি জটিল প্রতিক্রিয়া, যেখানে বিজ্ঞান, নীতি এবং সচেতনতা সব কিছুই প্রয়োজন। পাহাড়পুর বৌদ্ধবিহার আমাদের সামনে একটি প্রশ্ন তোলে: জ্ঞান কি কেবল বইয়ের মধ্যেই থাকে, নাকি মানুষের জীবন চর্চার মধ্যে? এই বিহার প্রমাণ করে জ্ঞান একটি জীবন্ত প্রতিক্রিয়া। এটি সৃষ্টি হয়, বিকশিত হয়, হারিয়ে যায়, আবার ফিরে আসে। আজ যখন তুমি পাহাড়পুরে দাঁড়াও, তুমি শুধু অতীতকে দেখো না, তুমি নিজের ভেতরের প্রশ্নগুলোকে দেখতে শুরু করো। এই নীরব স্থাপনাটি যেন আজও বলছে, তুমি কে, তুমি কি জানো, আর তুমি কি খুঁজছো? এই প্রশ্নগুলোই বারবার ফিরে আসে। হ্যালো বন্ধুরা, এতক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে এই পাহাড়পুর বৌদ্ধবিহার দেখি আমি একদমই ক্লান্ত। তো এই ক্লান্ত অবস্থাতেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আরও নওগাঁর আরও একটি ঐতিহ্যবাহী জায়গা নিয়ে আমি আবার আপনাদের মাঝে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য দোয়া রইল। শুভমঙ্গল। টাটা।